আজকে আমি তোমাদের শুরু করছি স্টোটন এবং সান্দ্রতা। স্টোটন আমাদের জানতে গেলে প্রথমেই জানতে হবে সংশক্তি, আসঞ্জন। সংশক্তি এবং আসঞ্জন দুটি হচ্ছে বল। সংশক্তি হচ্ছে কোনো একটি পদার্থের ওই পদার্থের অণুগুলি যখন নিজের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে তাহলে এই আকর্ষণ বলকে বলা হচ্ছে সংশক্তি বল। কিন্তু যখন দুটো আলাদা আলাদা পদার্থের পরমাণুর মধ্যে আকর্ষণ বল ক্রিয়া হয় তখন তাকে বলা হচ্ছে আসঞ্জন। সংশক্তি হচ্ছে একই অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল হবে, আর আসঞ্জন হচ্ছে আলাদা আলাদা পদার্থের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল হবে। এই বল কিন্তু খুব অল্প দূরত্বে কাজ করে। এই দূরত্বের মান আর যে ডিস্টেন্সটা হবে দুটো অণুর মধ্যে সেই ডিস্টেন্সটা 10⁻⁷ সেন্টিমিটার এর কাছে এই বলটা ক্রিয়া করে। এই সংশক্তি এবং আসঞ্জন এর প্রভাবে আমরা স্টোটনটা দেখতে পাই। স্টোটন আমরা যদি পাত্রের মধ্যে কিছু পরিমাণ তরল নিই, তরলে অণুগুলো তরলের মধ্যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, অসংখ্য অণু বর্তমান। প্রত্যেকটা অণুর মধ্যে আরেকটা অণুর আমরা এখনই জানলাম কি বল ক্রিয়া করছে, সংশক্তি বল। তাহলে এখানে অসংখ্য অণু থাকার জন্য ভিতরে তরলের ভিতরে যে অণুটি বর্তমান সেই অণুটি চারদিক থেকে আকর্ষণ বল ক্রিয়া করছে এবং প্রত্যেকটা অণুই সমমানের হওয়ার জন্য প্রত্যেকটা বলই চারদিকে সমান হচ্ছে, তাহলে তার লব্ধ বল 0। কিন্তু উপরের যে অণুটি থাকছে তার উপরের দিকে তরলের উপরিতলে যে অণুটি বর্তমান তার উপরের দিকে তরল না থাকার জন্য কোন অণুর আকর্ষণ বল ক্রিয়া করছে না। তলের উপর আকর্ষণ বল ক্রিয়া করছে এবং নিচের দিকে আকর্ষণ বল ক্রিয়া করছে। ওই জন্য নিচের দিকে আকর্ষণ বল একটা নেট বল ক্রিয়া করছে এবং নিজেদের মধ্যে টান টান একটা আকর্ষণ বল অনুভব করছে। এই উপরিতলে আমরা যদি এই উপরিতলটা এইভাবে কল্পনা করি, উপরিতলে একটা যদি রেখা টানি, এই রেখার উপর লম্বভাবে একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে তাকেই বলা হচ্ছে স্টোটন। তাহলে এল যদি 1 হয়, এইখান থেকে এল যদি 1 হয় তাহলে S1F একক দৈর্ঘ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করছে সেটাই হচ্ছে স্টোটন বা সারফেস টেনশন। তাহলে স্টোটন বা সারফেস টেনশন হচ্ছে F/L বল বাই দৈর্ঘ্য। তাহলে এর একক কি হবে? একক হচ্ছে বলের একক বাই দৈর্ঘ্যের একক। বলের একক কি? ডাইন পার সেমি সিজিএস পদ্ধতিতে, আর এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার। মাত্রা কি হবে? বলের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা। বলের মাত্রা হচ্ছে mL⁻² বাই দৈর্ঘ্যের মাত্রা। তাহলে এইটা কি হচ্ছে m⁻²। এইটা হচ্ছে সারফেস টেনশন বা স্টোটনের মাত্রা। আমরা যখন স্টোটন জানলাম তাহলে আমরা কি জানলাম? স্টোটন বলতে কি বুঝছি? কোন তরলে মুক্ত পৃষ্ঠে যদি আমরা একটি রেখা কল্পনা করি তাহলে এই রেখার সঙ্গে লম্বভাবে তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর যে বল ক্রিয়া করে সেটাই হচ্ছে স্টোটন। এখান থেকে কোশ্চেন আসতে পারে, বৃষ্টির ফোঁটা বা পারদের আকার গোলাকার হয় কেন? আমরা এখান থেকে কি জানলাম? তার পৃষ্ঠতল টান টান করতে চাইছে, মানে সংকুচিত করতে চাইছে, ভিতরের দিকে আকর্ষণ বল ক্রিয়া করছে। এই আকর্ষণ বলটা ভিতরের দিকে থাকার জন্য তার বাইরের ক্ষেত্রফল সব থেকে কম করতে চায়। আর আমরা কি জানি?
গোলাকাকৃতির ক্ষেত্রেই তার বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল সব থেকে কম হয়। এই জন্য বৃষ্টির ফোঁটা বা পারদের আকার বা যে কোনো ক্ষুদ্র জলবিন্দু গোলাকার হয়। কর্পূর জলে ইতস্তত ঘুরে বেড়ায় কেন? আমরা জলের ভিতরে যদি একটা কর্পূর দানাকে ছেড়ে দিই, কর্পূর দানা কিছু অংশ জলের মধ্যে গুলে যাবে। জলের মধ্যে গুলে যাওয়া মানে ওইখানে কিন্তু তার পৃষ্ঠটান হ্রাস বৃদ্ধি ঘটছে। এইটা আমি ব্যাখ্যা করছি এর নির্ভরশীলতার পরে। কিসের নির্ভরশীলতা? পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এক, উষ্ণতা। যদি আমরা উষ্ণতা বাড়াই তাহলে পৃষ্ঠটানের কিরকম পরিবর্তন হয়? পৃষ্ঠটান হ্রাস পায়। কেন পাচ্ছে? আমরা কি জানছি? পৃষ্ঠটান বলতে তাদের অণুগুলির মধ্যে সংশক্তি বলের প্রভাবে যে আকর্ষণ বল ক্রিয়া করে, সে আকর্ষণ বলটাই পৃষ্ঠটান হিসেবে প্রকাশ পায়। তাহলে অণুগুলোর মধ্যে যদি উষ্ণতা বাড়ে, তাপ শক্তি অণুগুলিতে গতিশক্তিতে কনভার্ট হবে। আমরা কি জানি? তরল পদার্থকে আমরা যদি উষ্ণতা প্রয়োগ করি, তরলটা গ্যাসে পরিণত হচ্ছে। অনুরূপ ভাবে তরল বা কঠিন পদার্থ, মানে এগুলো তো সাধারণত তরল পদার্থের ক্ষেত্রে ঘটছে। তরল পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে? আমরা যদি উষ্ণতা বাড়াই, তার অণুগুলোর মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যাবে। আরটা বেড়ে যাওয়া মানে তাদের মধ্যে আকর্ষণ বলটা কমে যাবে। ওই জন্য তাদের আকর্ষণ বলটা কমে গেলে পৃষ্ঠটান হ্রাস পাবে। দূষণ কি প্রকারের? তরলে যদি অন্য কোনো আমরা বস্তু পদার্থ মিশিয়ে দিই, সেটা হচ্ছে দূষণ। কি রকম? যদি জলের সঙ্গে তেল মিশিয়ে দিই, তখন জলটা দূষিত হয়ে যাচ্ছে। তখন পরিবর্তিত হয়, কখনো কখনো বাড়তে পারে, কখনো কখনো কমতে পারে, কিন্তু জলে তেল মেশালে দূষিত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু তার পৃষ্ঠটান হ্রাস পায়। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সমুদ্র পৃষ্ঠে বড় বড় ঢেউ হলে সেই ঢেউটাকে কমাতে গেলে ওই সমুদ্রে তেল মিশিয়ে দিলে উত্তাল ঢেউ আস্তে আস্তে শান্ত হয়ে যায়। এটা কিসের জন্য হচ্ছে? দূষণের জন্য হচ্ছে। এছাড়া দ্রবীভূত বস্তুর উপস্থিতি। দ্রবীভূত বস্তু যেটা দ্রবীভূত করা হচ্ছে কি কি প্রকারের হতে পারে? এক হচ্ছে অজৈব পদার্থ, আর একটা জৈব পদার্থ। অজৈব পদার্থ আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমরা কিছু লাইন দিয়ে ধরাধরি করে চারদিকে গোলাকার একটা সবাই হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছো। আমি তোমাদের টেনে সরাতে চাইছি। তোমরা ক্লাস 9-এর ছেলে বা মেয়েরা হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছো, আমি বাইরের থেকে তোমাদের টেনে সরাতে চাইছি। এখন এখানে যদি একটা 12-এর ছেলে বা মেয়েকে ঢুকিয়ে দেওয়া হয়, তার বলটা 9-এর থেকে বেশি হবে, সে এদেরকে আরো জোরে ধরে থাকবে। তাহলে পৃষ্ঠটানটা কি হবে? মানে তার আকর্ষণ বলটা বেড়ে যাবে। এক্ষেত্রে একই ঘটনা ঘটছে, অজৈব পদার্থ মিশিয়ে দিলে বৃদ্ধি পাচ্ছে। এইখানে যদি ক্লাস আমি 11 বা 12 না মিশিয়ে একটা 5-এর ছেলেকে মিশিয়ে দিই, তাহলে কি হবে? তার শক্তিটা কম, অতএব সেই জায়গাটা দুর্বল হয়ে যাবে, অর্থাৎ পৃষ্ঠটানটা কমে যাচ্ছে। এই ঘটনাটা ঘটছে জৈব পদার্থের ক্ষেত্রে। জৈব পদার্থ মিশ্রিত করলে তার পৃষ্ঠটান হ্রাস পায়। এছাড়াও তরলের উপরিস্থ মাধ্যম, আমি কিছু পরিমাণ তরল নিলাম, এটা তার উপরিতল, আমি জল নিলাম, ধরে নিলাম। এর উপরের মাধ্যম কি আছে? বায়ু আছে। এখন বায়ু শুষ্ক থাকতে পারে বা আর্দ্র হতে পারে। জলীয় বাষ্প পূর্ণ হলে আর্দ্র হবে, আর জলীয় বাষ্প না থাকলে শুষ্ক হবে। শুষ্ক বায়ু হলে এই যে উপরে কণাগুলি আছে, উপরে কণা না থাকার জন্য এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করবে, নিচের দিকে আকর্ষণ বল ক্রিয়া করবে, তার পৃষ্ঠটানটা বেশি হবে। কিন্তু যদি আর্দ্র হয়,
এর উপরে জলকণা কিছু থাকবে, তাহলে এদিকে যেমন আকর্ষণ বল ক্রিয়া করছে উপরের দিকে আকর্ষণ বল ক্রিয়া করবে ছোট ছোট ক্ষুদ্র জলকণা থাকলে। তাহলে এর ভিতরের দিকে যে আকর্ষণ বল সেটা কমে যাবে। তাহলে কি হবে? আর্দ্র বায়ুর ক্ষেত্রে তার পৃষ্ঠটান কমে যাচ্ছে। তাহলে তরলের উপরিস্থ মাধ্যমের উপর নির্ভরশীল। শুষ্ক বায়ুর ক্ষেত্রে এক প্রকারের হবে, আর্দ্র বায়ুর ক্ষেত্রে এক প্রকারের হবে। এখন এই দূষণের সাপেক্ষে আমরা ব্যাখ্যা করতে পারি এই যে কর্পূর জলে ইতস্তত ঘুরে বেড়ায় কেন। কারণ কর্পূরের কোন অংশ বেশি দ্রবীভূত হচ্ছে, কোন অংশ কম দ্রবীভূত হচ্ছে। যেখানে দ্রবীভূত বেশি হচ্ছে বেশি দূষণ হয়ে যাচ্ছে, তাহলে দূষিত হয়ে গেলে সেখানে পৃষ্ঠটান কমে যাচ্ছে। অন্য উল্টো দিকের আকর্ষণ বলটা বেশি হচ্ছে, এদিকে চলে আসছে। আবার উল্টো দিকে এইদিকে বেশি দ্রবীভূত হয়ে যাচ্ছে, তাহলে এদিকের আকর্ষণ বল কমে যাচ্ছে, উল্টো দিকে চলে যাচ্ছে। এইভাবে কোথাও কম বেশি দ্রবীভূত হওয়ার জন্য কর্পূর জলে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, কোনো জায়গায় স্থিরভাবে থাকতে পারছে না। এরপরে আসছি সান্দ্রতা। সান্দ্রতা জানতে গেলে আমাদের আগে তরলের প্রবাহ সম্বন্ধে আলোচনা করতে হবে। প্রবাহ মানে কি? আমরা কি জানি? তরল বা গ্যাসীয় পদার্থ উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে গড়িয়ে যায়। ধারারেখা প্রবাহ, এই প্রবাহকে দুভাগে ভাগ করছে। একটা হচ্ছে ধারারেখা প্রবাহ, আর একটা হচ্ছে অশান্ত প্রবাহ। ধারারেখা প্রবাহ বা একে বলা হয় শান্ত প্রবাহ। ধারারেখা প্রবাহ কি? এই নাম থেকে আমাদের মনে রাখতে হবে ধারারেখা প্রবাহ নির্দিষ্ট ধারা বজায় রেখে যে প্রবাহ হচ্ছে। সংজ্ঞা আকারে যদি বলি, প্রবাহ কালের এই প্রবাহের যে কোনো বিন্দু যদি আমরা বিবেচনা করি, তাহলে যে কোনো বিন্দুতে এই প্রবাহের বেগের মান এবং অভিমুখ সবসময় একই থাকবে। এই বিন্দুতে একটি কণা এসে এই বিন্দুতে তার মান এবং অভিমুখ যা, এই কণাটি চলে যাওয়ার পরে তার পরবর্তী কণা আবার এইখানে আসলে তার মান এবং অভিমুখ সবসময় একই হবে। এটাই হচ্ছে ধারারেখা প্রবাহ বা শান্ত প্রবাহ। এই প্রবাহের ক্ষেত্রে কণাগুলির মধ্যে একটা নির্দিষ্ট কণা যে চলছে উপরে নির্দিষ্ট ধারা বজায় রেখে চলছে, নির্দিষ্ট সরল রেখায় চলছে। এদের মধ্যে সরল রেখা বললে ভুল হবে, বক্ররেখায় চলতে পারে, কিন্তু একটার সঙ্গে আরেকটা সংঘর্ষ হচ্ছে না। আর কি কি হতে পারে? কোনো বিন্দুতে, আমরা যে কোনো বিন্দুতে যদি স্পর্শক টানি, সেই স্পর্শকে সেই বিন্দুতে প্রবাহের বেগের অভিমুখ নির্দেশ করে। এই যে ধারারেখা বললে কখনো পরস্পর ছেদ করে না। নলের যে স্থানে ধারারেখাগুলো বেশি ঘেঁষাঘেঁষি হয়, মানে কাছাকাছি, কোথাও যদি নলটা ক্ষুদ্র হয়ে যায়, এটা যদি ছোট হয়ে যেত, তাহলে এখানে কাছাকাছি চলে আসতো, কিন্তু কখনো ছেদ করতো না, ওখানে বেগটা একটু বেশি হতো। এইটাই হচ্ছে ধারারেখা প্রবাহের বৈশিষ্ট্য। কিন্তু যদি চলতে চলতে খুব বেশি বেগে চলে, এইখানে বেগটা যদি বেড়ে যায়, আমি ধরে নিচ্ছি এইখানে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, চলে যাচ্ছে, তোমরা দৌড়াচ্ছ পরপর, দৌড়াতে দৌড়াতে খুব জোরে গেলে এখানে নিজের গতি আর কন্ট্রোল করতে পারবে না, তখন এইটা সরাসরি গিয়ে এইখানে ধাক্কা মারবে। আবার এদিকে যেটা যাচ্ছে সে এদিকে না বাঁকতে পেরে সরাসরি চলে যাবে। তখন কি হবে? এইখানে কণাগুলোর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হবে। এই যে নির্দিষ্ট বেগের থেকে বেশি বেগে গেলে সংঘর্ষ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ চলে আসছে অশান্ত প্রবাহ। যে বেগের থেকে বেশি বেগে গেলে শান্ত প্রবাহ অশান্ত হয়ে যায়, শান্ত থেকে অশান্ত হয়ে যায়, সেই বেগকে বলা হচ্ছে সন্ধি বেগ। তাহলে এরপরে আসছে কি প্রবাহ? অশান্ত প্রবাহ। এখানে কোনো নির্দিষ্ট নিয়ম মেনে যাচ্ছে না, যে কোনো রেখা এলোমেলো ভাবে অপরিবর্তিত হচ্ছে। ওই জন্য যে কোনো একটা বিন্দুতে আমরা যদি ধরি, তাহলে এখানে একটা স্পর্শক পাচ্ছি, এদিকে একটা স্পর্শক পাচ্ছি। তাহলে এই বিন্দুতে দুটো কণা যখন আসছে, একটা কণার দিকে দিকে, একটা কণার দিকে দিকে,
ওই জন্য যে কোনো বিন্দুতে পরিবাহীয় বেগের মান অভিমুখ এলোমেলো ভাবে পরিবর্তিত হয়। এই ধরনের প্রবাহকে বলা হচ্ছে অশান্ত প্রবাহ। অশান্ত প্রবাহ কোনগুলো হতে পারে? খুব দ্রুত গতিতে যদি নদী চলাচল করে, নদী পথে যখন বন্যা আসে তখন খুব দ্রুত গতিতে চলে, তখন কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলছে না, তখন বন্যা চারদিকে পাড় ভেঙে দিচ্ছে, বিভিন্ন ঘটনাবলী ঘটছে। এছাড়া কোনো দ্রুতগামী ট্রেন যদি চলে যায়, তার কাছাকাছি যে বায়ুগুলো আসছে, বায়ু, ওইখানে একটা বায়ু প্রবাহ সৃষ্টি হচ্ছে, এখানে ঘূর্ণি প্রবাহের সৃষ্টি হচ্ছে, যে কাগজের টুকরো বা পলিথিন এগুলো পড়ে থাকে সেগুলো চারদিকে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়। এইটা হচ্ছে অশান্ত প্রবাহ। এখন চলে আসছে সান্দ্রতা। তাহলে এই যে প্রবাহ ঘটছে একটা নির্দিষ্ট ধারারেখ হয়ে থাকতে পারে বা অশান্ত প্রবাহ হতে পারে, যাই হোক না কেন অণুগুলো কাছাকাছি চলাচল করছে। এই যে অণুগুলো কাছাকাছি চলাচল করছে, দুটো যদি রেখা আমরা কল্পনা করি, দুটো রেখায় কিছু, এখানে কিছু পরিমাণ অণু চলাচল করছে, এখানে কিছু পরিমাণ অণু চলাচল করছে। কার অণু চলাচল করছে? যে তরল পদার্থটা নিচ্ছি, প্রবাহীর, শুধু তরল পদার্থ বললে ভুল হবে, প্রবাহীর ক্ষেত্রে। তাহলে দুটি স্তরের মধ্যে, কাছাকাছি থাকা দুটি স্তরের মধ্যে যদি আপেক্ষিক গতিবেগ ক্রিয়াশীল হয়, অর্থাৎ কি একটার গতিবেগ বেশি হয় আর একটার গতিবেগ কম হয়, আপেক্ষিক বেগ থাকে, আপেক্ষিক বেগ থাকে দুটি স্তরের মধ্যে, তাহলে পিছনের স্তরটা কি চাইবে? সামনের স্তরটাকে টেনে ধরতে চাইবে, আর সামনের স্তরটা পিছনেরটাকে টেনে নিয়ে যেতে চাইবে। এই যে দুটো স্তরের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে সান্দ্রতা। ওই জন্য সান্দ্রতাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ ঘর্ষণ। তরলের এই ধর্মকে বলা হচ্ছে সান্দ্রতা, আর যে বল ক্রিয়াশীল সেই বলকে বলা হচ্ছে সান্দ্র বল। এই জন্য বলা হয় সান্দ্র বলকে অভ্যন্তরীণ ঘর্ষণ বল। এটা কোন কোন বিষয়ের নির্ভরশীল? তরলের প্রকৃতি, যদি তরলের ঘনত্ব বেশি হয় তাহলে সান্দ্রতা বেশি হবে, তরলের ঘনত্ব যদি কম হয় সান্দ্রতা কম হবে। আবার যে দুটি স্তর এর মধ্যে ঘর্ষণ তৈরি সৃষ্টি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, তার স্পর্শতলের ক্ষেত্রফল যত বেশি হবে সান্দ্র বল তত বেশি ক্রিয়া করবে। এছাড়া প্রবাহের লম্ব দিকে দূরত্বের সঙ্গে বেগ পরিবর্তনের হার, অর্থাৎ এদিকে প্রবাহিত হচ্ছে তরল, এইখানে অনেকগুলো স্তর যদি আমরা কল্পনা করে নিই, প্রবাহের লম্ব দিকে এদিকে আমি যদি এইটা নিচের স্তর ধরে নিই, তাহলে এটা ভূমির সঙ্গে লেগে আছে, এর কাছাকাছি স্তর কি চাইবে? ভূমির সঙ্গে থাকতে চাইবে, স্থির অবস্থায় রাখার চেষ্টা করবে, সে উপরের স্তরকে টেনে ধরতে চাইবে। এইভাবে এই দিকে ভূমি থেকে যত দূরত্বে যাব তার বেগ তত আস্তে আস্তে বাড়তে থাকবে, উপরের স্তরের বেগটা বেশি হবে, ভূমির কাছের স্তরের বেগ কম হবে। এই দূরত্বের সঙ্গে বেগের পরিবর্তনের হার, এর উপর নির্ভরশীল সান্দ্রতা। এইগুলো ডিটেলসে তোমরা ক্লাস 11-এ জানবে, এখন তোমাদের ডিটেলসে দেওয়া নাই, ওই জন্য আমি আর ডিটেলসে যাচ্ছি না। তখন সমীকরণে জানতে পারবে অনেক কিছু। এরপরে আসছে ধারাবাহিকতা সমীকরণ। আগে বলে দিই ধারাবাহিকতা সমীকরণ কি, প্রত্যেকটাই নাম থেকে মনে রাখার চেষ্টা করবে, তাহলে ভুল হবে না, ভুলে যাবে না। ধারাবাহিকতা, একটা নির্দিষ্ট ধারাবাহিক বা নির্দিষ্ট ধারা বজায় রাখলে তাকে বলা হচ্ছে ধারাবাহিকতা সমীকরণ। এখানে কি ধারা বজায় রাখবে? আমরা যদি কোনো নলের মধ্যে কোনো প্রবাহীকে পাঠাই, তাহলে একদিক থেকে যে পরিমাণ প্রবাহী ঢুকবে উল্টো দিক থেকে ঠিক একই পরিমাণ প্রবাহী বেরিয়ে যাবে, মাঝখানে যদি কোথাও জমা না হয়। এটাই হচ্ছে ধারাবাহিকতা সমীকরণ। যদি সংজ্ঞা আকারে বা সমীকরণ আকারে আমরা ব্যাখ্যা করি, কিভাবে বলবো?
কোন নলের মধ্য দিয়ে কোন প্রবাহীর ধারারেখা প্রবাহের ক্ষেত্রে, অবশ্যই ধারারেখা প্রবাহের ক্ষেত্রে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে সবসময় সমভরের, এই যে M1 M2 এইটা সবসময় সমান হবে, সমভরের প্রবাহী প্রবাহিত হবে। এটা হচ্ছে ধারাবাহিকতার সমীকরণ। তাহলে যদি M1 সমান M2 হয়, আমরা কি জানি? আমরা ঘনত্ব সমান জেনেছি D = M/V, ভর বাই আয়তন। এইখান থেকে M সমান আমরা কি জেনেছি? D × V। ডিটা কি? ঘনত্ব, কিন্তু এখানে D না নিয়ে রো হিসেবে নেওয়া হচ্ছে, তাহলে রো × V। এখানে প্রস্থচ্ছেদটা একটু বেশি নেওয়া হয়েছে, এখানে প্রস্থচ্ছেদটা কম নিলাম। এখানে প্রস্থচ্ছেদ A1, এখানে প্রস্থচ্ছেদ A2, এখানে গতিবেগ V1 ধরলাম, এখানে গতিবেগ V2 ধরলাম। তাহলে আমরা M1 সমান M সমান কি জানি? ঘনত্ব × আয়তন। তাহলে এখানে ঘনত্ব ρ1 ধরলাম, এখানে যে পরিমাণ আয়তন এর তরল প্রবাহিত হচ্ছে বা প্রবাহী প্রবাহিত হচ্ছে সেটা V1 ধরলাম, এখানে যে পরিমাণ আয়তনের তরল প্রবাহিত হচ্ছে সেটা V2 ধরলাম, ঘনত্ব ρ2। তাহলে ρ1 V1 সমান ρ2 V2। আবার আমরা যদি এটা একক সময় ধরে নিই, তাহলে একক সময়ে কত দূরত্ব যাবে? বেগ যদি V1 হয়, তাহলে একক সময়ে V1 দূরত্ব যাবে। তাহলে ক্যাপিটাল V1 অর্থাৎ আয়তন সমান প্রস্থচ্ছেদ ইন্টু দূরত্ব A1 V1। আমরা নলের ক্ষেত্রে কি জেনেছি? πr²h, πr² হচ্ছে ক্ষেত্রফল প্রস্থচ্ছেদ, আর এইচটা হচ্ছে কত লেন্থ বা πr²L। তাহলে একক সময় এখানে V1 যাচ্ছে আর ক্ষেত্রফলটা হচ্ছে A1, তাহলে ক্যাপিটাল V1 সমান A1 স্মল V1। আবার অনুরূপভাবে ক্যাপিটাল V2 সমান A2 স্মল V2। তাহলে আমরা এখানে লিখতে পারি ρ1 A1 V1 সমান ρ2 A2 V2। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? A V ρ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধ্রুবক। এইটাই হচ্ছে ধারাবাহিকতার সমীকরণ। কিন্তু তরল যদি আমরা ধরি, তরল সাধারণত সংনম্য নয়, অসংনম্য। মানে যেটাকে আমরা প্রেসার দিয়ে বাইরের থেকে চাপ প্রয়োগে, চারদিক থেকে আমরা যদি চাপ প্রয়োগ করে এর আয়তন পরিবর্তন করতে না পারি, তাহলে সেটা হচ্ছে অসংনম্য। কিন্তু যদি আয়তন পরিবর্তন করি, যেটা গ্যাসের ক্ষেত্রে হবে, এই যে গ্যাস হচ্ছে সংনম্য, এর ক্ষেত্রে A ρ V, কারণ রোটাও পরিবর্তিত হবে। এটাই হচ্ছে ধারাবাহিকতার সমীকরণ। কিন্তু যদি সংনম্য রায় তরলটা অসংনম্য হিসেবে বলা হয়। এখানে ρ1 সমান ρ2 প্রত্যেকটা জায়গায় কিন্তু তার ঘনত্বটাই কি থাকবে, ওই জন্য A V সমান ধ্রুবক। এটা হচ্ছে তরলের ক্ষেত্রে ধারাবাহিকতার সমীকরণ। এরপরে ব্যাখ্যা করছি প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগ কার প্রান্তীয় বেগ? কোন প্রবাহীর মধ্যে কোন বস্তু যদি কোন প্রবাহীর মধ্যে অভিকর্ষ বলের প্রভাবে উপর থেকে নিচের দিকে পড়তে থাকে, তাহলে তার বেগ আমরা কি জানি? অভিকর্ষ বল কোথায় ক্রিয়া করছে? অভিকর্ষ ত্বরণের জন্য ক্রিয়া করছি। অভিকর্ষ বল ক্রিয়া ভুল বললাম, অভিকর্ষ বল ক্রিয়া করছি মানে এখানে একটা ত্বরণ থাকবে, যেটাকে আমরা কি বলছি? অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণ থাকা মানে তার বেগ আস্তে আস্তে বাড়বে। কিন্তু এখানে প্লবতা একটা বল উপরের দিকে কাজ করবে। আবার এই যে স্তরগুলো, এই স্তরটা নিচের দিকে নামছে, তার কাছাকাছি স্তরগুলো স্থির অবস্থায় আছে। এদিকের এই স্থির স্তরগুলো তার কাছাকাছি যে পদার্থটি নামছে, সেই পদার্থের সঙ্গে জড়িত স্তরগুলো নিচের দিকে যাবে। তাহলে দুটো স্তরের মধ্যে আপেক্ষিক বেগ ক্রিয়াশীল হবে, সান্দ্র বল ক্রিয়া করবে। এই সান্দ্র বল উপরের দিকে ক্রিয়া করবে। তাহলে উপরের দিকে কি কি ক্রিয়া করছে? সান্দ্র বল, প্লবতা ক্রিয়া করছে। নিচের দিকে যত বেগ বৃদ্ধি হতে থাকবে, তার সান্দ্র বল তত বাড়তে থাকবে। এক সময় এই যে নিচের দিকে ত্বরণ সৃষ্টিকারী বল, যে বলটার জন্য ত্বরণ সৃষ্টি হচ্ছে,
সেই ত্বরণ সৃষ্টিকারী বল এবং সান্দ্র বল এবং প্লবতার যোগফল, এই দুটো বলের মিশ্রণ এবং এই বল যখন সমান হয়ে যাবে তখন কিন্তু এর উপর আর কোনো বাহ্যিক বল ক্রিয়া করবে না, নেট বলটা শূন্য হবে। তখন যে বেগে সে নিচের দিকে চলছে সেই একই বেগ নিয়ে আস্তে আস্তে চলতে শুরু করবে। প্রথমে খুব জোরে আসবে, কিন্তু তারপরে আস্তে আস্তে একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলতে শুরু করবে। এই বেগকে বলা হচ্ছে প্রান্তীয় বেগ, বা অনেক সময় বলা হয় সীমান্ত বেগ। তাহলে সংজ্ঞা আকারে বললে কি বলবো? সুদীর্ঘ, এর দীর্ঘটা একটু বেশি হতে হবে, না হলে কিন্তু ত্বরণ সৃষ্টিকারী বলের সঙ্গে এই দুটো বল সমান হতে পারবে না। সুদীর্ঘ সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল বস্তু শেষ পর্যন্ত যে সমবেগে পড়ে তাকে প্রান্তীয় বেগ বলা হয়। সমবেগ নিয়ে পড়ে একে প্রান্তীয় বেগ বলা হয়। এই প্রান্তীয় বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? বস্তুর আকারের উপর। বস্তুর আকার, আকার যত বেশি হবে, আকার অর্থাৎ আয়তন বেশি হচ্ছে, আয়তন অর্থাৎ তার ভর বেশি হবে। যদি ঘনত্ব একই থাকে তাহলে ভর বেশি হলে বেশি বেগে পড়তে চেষ্টা করবে, তাহলে তার প্রান্তীয় বেগটা বাড়বে। সান্দ্রতা অর্থাৎ উপরের দিকে বল বেশি হবে, তাহলে সান্দ্র বল বেশি হলে প্রান্তীয় বেগটা কম হবে। কি হতে পারে? ঘনত্ব বস্তুর হতে পারে, আর না হলে তরলের হতে পারে। বস্তুর ঘনত্ব বেশি হওয়া মানে তার ভর বেশি হবে, বস্তুর ঘনত্ব বেশি হওয়া মানে ভর বেশি হওয়া মানে নিচের দিকে বলটা কি বেশি ক্রিয়াশীল হবে, মানে তার বেগটা বেশি হবে, প্রান্তীয় বেগ বেশি হবে। আবার তরলের ঘনত্ব বেশি হওয়া মানে প্লবতা বেশি হবে, উপরের দিকের বলটা বেশি হবে, অর্থাৎ প্রান্তীয় বেগ কম হবে। এইসব রাশিগুলোর উপরে প্রান্তীয় বেগ নির্ভরশীল। এরপরে আসছি বার্নৌলির উপপাদ্য। ফরাসি গণিতবিদ ড্যানিয়েল বার্নৌলি এই আদর্শ প্রবাহীর ক্ষেত্রে কি কি কন্ডিশন, কি সান্দ্রতা বিহীন অসংনম্য শান্ত প্রবাহের ক্ষেত্রে একটা নীতি প্রতিষ্ঠা করেছিলেন, যেটা কি সংরক্ষণ সূত্র মেনে চলছে? শক্তি সংরক্ষণ সূত্র। শক্তি সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। শর্ট কোশ্চেন আসতে পারে। শক্তি সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত করে সান্দ্রতাবিহীন অসংনম্য শান্ত প্রবাহের ক্ষেত্রে ব্যাখ্যা করেছেন যে প্রতি একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির মোট সমষ্টি সবসময় ধ্রুবক হবে। কোথায়? কার? এটা তো তোমাদের মনে রাখতে হবে। মানে গতিশক্তি কার? গতিশক্তি কার? স্থিতিশক্তি কার? চাপ শক্তি। কোন প্রবাহীর মধ্যে যখন তরল প্রবাহিত হচ্ছে, কোন প্রবাহীর মধ্যে যখন তরল প্রবাহিত হচ্ছে, যে কোনো বিন্দুতে এ বিন্দু ধরলাম, এখানে বি বিন্দু ধরলাম, এই এ বিন্দুতে গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি, বি বিন্দুতে গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি, এই যে প্রবাহীর গতিপথের প্রত্যেকটা বিন্দুতে তার এই তিনটি শক্তির সমষ্টি সবসময় ধ্রুবক হবে। গতিশক্তি, আমরা গতিশক্তি মানে কি জানি? তোমরা করেছো আগে। গতিশক্তি সমান আসছে ½ mv²। যদি একক আয়তনে হয় তাহলে m/v, তাহলে এখানে m/v হয়ে গেলে কি হয়ে যাবে? রো হয়ে যাবে, তাহলে ½ ρv²। অনুরূপ ভাবে স্থিতিশক্তি সমান কি করেছো? mgh। তাহলে এই প্রতি একক আয়তনে স্থিতিশক্তি, তাহলে m/v, তাহলে m/v সমান কি হয়ে যাবে? রো, তাহলে ρgh। আবার চাপ শক্তি, এমনিতেই চাপটা একক ক্ষেত্রফলে নেওয়া হয় বল, তাহলে চাপ শক্তি এখানে পি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, ওই জন্য ½ ρv² + ρgh + p
ইকুয়াল টু ধ্রুবক। এইটা হচ্ছে বার্নৌলির সমীকরণের গাণিতিক রূপ। আবার রো জি দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি? ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রো জি বা জি রো সমান কনস্ট্যান্ট, কারণ রো কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট প্রবাহের ক্ষেত্রে, আর জি তো অলওয়েজ কনস্ট্যান্ট, অভিকর্ষ ত্বরণ, ওই জন্য এটাও কনস্ট্যান্ট ধ্রুবক। এইটাকে বলা হচ্ছে বেগ শীর্ষ, একে বলা হচ্ছে উচ্চতা শীর্ষ, আর একে বলা হচ্ছে চাপ শীর্ষ। এইটা হচ্ছে বার্নৌলির আরেকটা গাণিতিক রূপ। এই গাণিতিক রূপের পরিবর্তন করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যাখ্যা করি। এই ব্যাখ্যাগুলো তোমাদের ক্লাস 9-এ সম্ভবত আসবে না, ওগুলো ক্লাস 11-এর জন্য থাকবে, এই জন্য এগুলো আর আমি ডিটেলসে যাচ্ছি না। এখান থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে, এর সাপেক্ষে কি কি ব্যাখ্যা করবে? এক, দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো বিপজ্জনক। কারণ কি? এখানে ট্রেন খুব জোরে অতিক্রম করছে। তাহলে বার্নৌলির নীতি অনুসারে আমরা কি জানছি? প্রত্যেকটা বিন্দুতে চাপ শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি একই থাকবে। কিন্তু এইখানে এ বিন্দু, এটা বি বিন্দু যদি ধরে, এ বিন্দুতে হঠাৎ করে তার গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, একই লেভেলে থাকার জন্য স্থিতিশক্তি একই থাকবে। তাহলে কি পরিবর্তিত হয়? চাপ শক্তি। এখানে গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানে এর থেকে এখানে গতিশক্তি নেই, তো শূন্য। তাহলে এখানে এর থেকে চাপ শক্তিটা অনেক বেশি হবে, কারণ স্থিতিশক্তি সমান। তাহলে আমরা আগের থেকে আসছে, এইখান থেকে স্থিতিশক্তি একই, তাহলে গতিশক্তি, চাপ শক্তি, গতিশক্তি একটা জায়গায় বাড়লে, যদি গতিশক্তি চাপ শক্তির সমষ্টি একই থাকে, তাহলে গতিশক্তি একটা জায়গায় বাড়লে আরেকটা জায়গায় চাপ শক্তি বাড়তে হবে। তাহলে চাপ শক্তি যদি বেড়ে যায়, তাহলে এখানে চাপ বেশি দেবে। চাপ শক্তি বাড়লে তখন এখানকার যে লোকটি দাঁড়িয়ে থাকবে তাকে ঠেলে এর ভিতরে ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। ওই জন্য বলা হচ্ছে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো বিপজ্জনক। এই একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি ঝড়ে টিনের চাল উড়ে যায় কেন। এইভাবে বিভিন্ন কোশ্চেন তোমাদের আসতে পারে। আমি তোমাদের সাপেক্ষে সান্দ্রতা, পৃষ্ঠটান, এই দুটোর সাপেক্ষে যে যে কোশ্চেন গুলো আসবে আমি তোমাদের ওয়েবসাইটে কোশ্চেন সেট দিয়ে দেবো, তোমরা সেগুলো সলভ করবে। না পারলে ওয়েবসাইটে বলবে, আমি আবার সলভ করে দেবো। আমি কেন, যে কোনো টিচার আমাদের সলভ করে দেবেন। ভালো করে থাকো, পড়াশোনা করো। থ্যাংক ইউ।